তো প্রথমেই আমরা একজন মহিলাকে দেখতে পাই যে কিনা অনেকগুলো চাবি নিয়ে হাঁটতেছিল। আসলে সেই কিন্তু এ বাড়ির মালিক এবং সেখান দিয়ে হাঁটতে গিয়ে একটি পার্সেলের সাথে ধাক্কা খায় এবং সে অনেকবার দরজা বাড়ি দিয়ে যখন খুলে তখন কিন্তু এই যে আমাদের হিরোকে দেখানো হয় যে কিনা এটা আমার হিরো, যে কিনা আদিমকালে একজন বড় মহাসেনাপতি ছিল। তো তাকে কে জানি একজন বড় একটি পার্সেল দেওয়া যায়, সে নিজেও জানে না যে কে তাকে এটি দিয়েছে এবং এটার ভিতরে কি আছে। তো এরপর সে তার নুডলস রান্না করতেছিল এবং তার রানীকে দেখে দেখে চিন্তা করতেছিল যে তাকে আগের জন্মে কীভাবে বিষ দিয়ে মেরেছিল। এরপর সে তার এই যে পার্সেলটি ছিল সেটি খোলার পর দেখতে পায় যে একটি টেবিল এবং সেটির ভিতরে একটি পুরো শহর, এবং সেটি দেখে অবাক পুরোই হয়ে যায় যে তখন সে দেখতে পায় যে তারই পুরো শহর কিন্তু এখানে ছোট আকারে দেখতে পাচ্ছে সে, এবং সে সব কিছু শুনতেও পাচ্ছে এবং চাইলে যে কোনো কিছু করতেও পাচ্ছে এখানে। তখন সে দেখতে পায় যে তাদের রাজ্যের মধ্যে খুবই একটি অশান্তি চলছে এবং যেখানে খাদ্যর খুব সংকট, এবং তার যে রানী ছিল তাকে সবাই দোষী করছে, দায়ী করছে যে সে রাজ্যের ভার গ্রহণ করার পর থেকে তাদের কোনো প্রকার ফসল হচ্ছে না বা কোনো খাবার তারা মজুত করতে পারছে না, বা তাদের রাজ্যে সকলেই কিন্তু খাবারে অনীহায় ভুগছে। এরপর রানী তাদের সবাইকে চুপ করিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং বলে যে মহাসেনাপতি মরার পর সে উপরে গিয়ে অবশ্যই দেবতা হয়ে গিয়েছে। আমি তার কাছে আমাদের রাজ্যের জন্য বিভিন্ন জিনিসপত্র মানে খাদ্য সামগ্রী সহ সব কিছুর জন্য প্রার্থনা চাইবো বা সাহায্য চাইবো। তখন সে সামনের দিকে এগিয়ে যায় এবং প্রার্থনা শুরু করে, এবং সে মনে মনে চিন্তা করে যে সেনাপতি যদি আসলে এই সৎ বা নীতিবান হয়ে থাকে সে উপরে গিয়ে অবশ্যই দেবতা হয়ে গিয়েছে। তো সে এই আশায় কিন্তু এখানে অনেকক্ষণ প্রার্থনা করতেছিল এবং সবাই মোটামুটি পিছনে পিছনে তার সঙ্গে ষড়যন্ত্র করতেছিল। তখন তার যে মা ছিল বা মেইন মুখ্যপাত্র ছিল তিনি বলছিল যে যদি তার প্রার্থনা কবুল না হয় বা তার প্রার্থনা যদি অনুযায়ী যদি কাজ না হয় বা কেউ যদি ফসল না পায়, খাবার না পায়, তাহলে তাকে রানীর পদ থেকেই সরিয়ে দেওয়া হবে বা তার শাসন কার্য চালাতে দেবে না। এরপর সে ভারাক্রান্ত মন নিয়ে মহাসেনাপতির কাছে প্রার্থনা করতেছিল। তখন অপরদিক মহাসেনাপতি ছিল আমার হিরো, সে সবকিছু দেখতেছিল এবং শুনতেছিল। তার হাতে ইনস্ট্যান্ট নুডলসের কিছু টুকরো ছিল যেখান থেকে একটু সামান্য ভেঙে ওই টেবিলের মেঝেতে পড়ে যায়, এবং যেটা দেখে সবাই একটু ভয়ও পেয়ে যায় এবং অবাক হয়ে যায়। সেখান থেকে একজন মেয়ে এসে এটি চেক করে এবং বলে যেখান থেকে খুব ভালো সুগন্ধ আসছে, এটি তো নুডলস। এরপর এখানকার রাঁধুনিরা মিলে এবং রাজ্যের সবাই মিলে এই নুডলসকে প্রক্রিয়াজাত করে খাবারের উপযোগী করে তোলে, এবং সবাই খেয়ে অনেকটাই অবাক হয়ে যায় এবং প্রশংসা করতে থাকে যে এটা এখনকার সময়ের কোনো খাবার না, এটার সাথে অনেক ধরনের মশলা, মাংস সহ অনেক কিছুর ফ্লেভার মিক্স আছে, যেটা খেতে আসলেই সুস্বাদু, এবং এটা দেবতাই পাঠিয়েছে আমাদের জন্য। তারা সকলেই মোটামুটি বিশ্বাস করা শুরু করে দিয়েছিল যে মহাসেনাপতি দেবতা হয়ে গিয়েছে। এরপর যে মুখ্যপাত্র যারা ছিল তারা একটু সন্দেহের চোখে দেখছিল এবং বলতেছিল যে এটা আসলে তেমন কোনো কিছু না, এটা জাস্ট এমনি হয়েছে, আকাশ থেকে পড়েছে কিছু হয়তো বা, এটা তেমন কিছুই না। তখন তারা আরও বলছে যে এটা দিয়ে আমাদের এখনকার একজন দুইজন সকলকের খাবার হবে না, সামান্য কয়েকজনের খাবার হবে, এটা দিয়ে তার পুরো মাস সপ্তাহ জুড়ে চলা যাবে না। এরপর আমরা দেখতে পাই যে আমাদের ড্রামার যে হিরো মহাসেনাপতি যিনি ছিলেন তিনি তার 1 মাসের যে ইনস্ট্যান্ট নুডলসের প্যাকেট যা ছিল 1 মাসের খাবার সব কিছু কিন্তু এখানে ঢেলে দিয়েছে পুরো রাজ্যে। তো সবাই এটা দেখে আরও অবাক হয়ে যায় যে এত বড় বড় সব মানে নুডলসের প্যাকেট পড়তেছিল, এবং যা মানে পুরো রাজ্যের জন্য খাবার সামগ্রী এটাই যথেষ্ট ছিল। এরপর সবাই কিন্তু মহাসেনাপতিকে অভিবাদন জানাতে থাকে এবং তাকে আর কি মানে মেনে নেয় যে সে মহাসেনাপতি হয়ে গেছে, এবং তাকে সবাই শ্রদ্ধার সাথে গ্রহণ করে নেয়। যখনই রাজ্যের সবাই খাবার পেয়ে খুবই উচ্ছ্বসিত ছিল তখনই কিন্তু একজন সৈন্য এসে রানীর কাছে খবর দেয় যে মানে শত্রুপক্ষের যে সিপাহীরা ছিল, হামলাকারীরা ছিল, তারা কিন্তু কাছাকাছি চলে এসেছে, হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এটা শুনে সবাই ঘাবড়ে যায়, কারণ তাদের পর্যাপ্ত সেনাপতিরা ছিল না বা সৈন্য ছিল না, তেমন সামগ্রীও ছিল না, অস্ত্রশস্ত্র কম ছিল, এটা নিয়ে তারা অনেকটা চিন্তিত হয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই যে আমাদের যে মহাসেনাপতি ছিল সে মানে সামগ্রী আনতে যায় কিছু এদেরকে হেল্প করার জন্য। তো এরই মাঝে কিন্তু এখানে যুদ্ধ বেঁধে যায় এবং এখানকার যে সেনাপতি ছিল সে এসে বলে যে আমরা কমজোর হয়ে পড়েছি, আমাদের যা সৈন্য ছিল তারা একে একে মারা যাচ্ছে, শত্রুপক্ষের যে সৈন্যরা তারা ধীরে ধীরে এগিয়ে আসছে এদিকে। তো এটা শোনার পর রানী কিন্তু অনেকটাই ভেঙে পড়ে এবং সে মনে মনে চিন্তা করে নেয় যে শত্রুপক্ষের হাতে মরার চাইতে সে নিজে
যে মরে যাবে বা নিজের জান নিজেই দিয়ে দিবে। এবং অন্যদিকে আমরা এটা দেখতে পাই যে আমাদের মহাসেনাপতি যখন বাইরে যায় জিনিসপত্র আনার জন্য, তখন সেই বাড়ির মালকিন যে মেয়েটি ছিল সে এসে দেখতে চেয়েছিল যে এই ছেলে সারাদিন ঘরের মধ্যে কি করে, তার কাছে কি কোনো মানে খাজানা আছে না বা কিছু আছে কিনা এই রুমের ভেতরে সে দেখার চেষ্টা করে, মানে দরজা দিয়ে উকি দিয়ে। এরপর আমরা দেখতে পাই যে ওই আমাদের যে মহাসেনাপতি ছিল সে অনেক সরঞ্জাম নিয়ে এসে পড়ে এবং দেখে যে আসলে যুদ্ধ অনেক একটু মূল আকারে লেগে গিয়েছে এবং শত্রুপক্ষের যে সৈন্যরা ছিল তারা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে এবং এদের রাজ্যের সকল সৈন্য কিন্তু আস্তে আস্তে মারা যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে। তখন রানী তার নিজের গলায় ছুরি ধরে নেয় এবং বলে যে আমি আমার নিজেকে শেষ করে দেব শত্রুর হাতে মরার চাইতে। তখন আমরা দেখতে পাই যে মহাসেনাপতি দুইটা মানে আগুনের গান নেয় হাতে এবং সেটা নিয়ে ফায়ার করে বা আগুন জ্বালিয়ে এখানে কিন্তু শত্রুপক্ষের যে সৈন্যরা ছিল বা সেনাপতিরা ছিল তাদের সবাইকে বিতাড়িত করে দেয় এবং তারা পিছু হটে যেতে বাধ্য হয়। এরপর মহাসেনাপতি কিছু বললে সেটা মহারানী কিন্তু শুনতে পায়, আর কেউ শুনতে পায় না, কিন্তু মহারানী মহাসেনাপতির আওয়াজ শুনতে পায় এবং সে চিরকৃতজ্ঞ জানায় মহাসেনাপতিকে। সবাই হাঁটু গেড়ে বসে তাকে অভিবাদন জানায় বা সম্মান জানায়। এরপর রাতে আমরা দেখতে পাই যে মহারানী এবং তার যে সৈন্যপণ্য ছিল তারা সবাই আসে এবং মহাসেনাপতিকে দেবতা হিসাবে গ্রহণ করে এবং তাকে সম্মান জানানোর জন্য তার আগের যে কস্টিউম ছিল সেটি এখানে রেখে তারা প্রার্থনা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই কিন্তু আমাদের যে মহাসেনাপতি ছিল ডামার হিরো সে যখন একটি হাসি দেয়, হাসির সাথে তাদের ওইখানে এমন একটি বাতাস সৃষ্টি হয় যে ওখানে থাকা মাথার যে মুকুট বা হেলমেট সিস্টেমে যেটা ছিল ওটা একটি বালুর ওপর বা একটি পাটাতনের ওপর পড়ে এখানে চলে আসে মানে তার কাছে। এরপর এটি চেক করার জন্য ওখানকার সেনাপতি ওই বালুর উপরে আরও কিছু একটা জিনিস রাখে যেটা স্বর্ণের ছিল, সেটা রাখার সাথে সাথে কিন্তু এখানে আমাদের মহাসেনাপতির কাছে চলে আসে। এরপর যত হীরা যত কিছুই ছিল সব কিছু কিন্তু তারা এখানে ঢেলে দেয় এবং সব কিছু এদিকে টেবিলের উপর থেকে উড়ে উড়ে মহাসেনাপতির কাছে আসতে থাকে। এই সব কিছুই কিন্তু বাইরে থেকে আবার ওই যে বাড়ির মালিক শুনতেছিল। তখন সে চাবি দিয়ে দরজা খুললে মহাসেনাপতি এসে তাকে আটকে দেয় এবং বলে যে তুমি আমাকে তো ডিস্টার্ব করছো কেন, আমাকে ডিস্টার্ব করো না, যাও। এবং সে বলে যে তুমি এটা কি পরে আছো আদিমকালের মতো মাথার মধ্যে। এরপর সে দরজা লাগিয়ে দিলে আবারও দরজা যখন বাড়ি দেয় তখন সে দরজা খুলে একটি মানে সোনার যে বাটি বা বিস্কুট টাইপের কিছু একটা ছিল সেটি ওই মহিলাটিকে দিয়ে দেয় এবং বলে যে আগামী 6 মাস আমার থেকে কোনো ভাড়া চাইবে না, এটা হচ্ছে সোনার। এরপর মেয়েটি তো আরও বেশি সন্দেহ করে যে এর ভিতরে নিশ্চয়ই কোনো খাজানা কিছু আছে বা সে কোনোভাবে কোনো কিছু করছে এটার ভিতরে। এরপর সে এটা সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে চলে যায়। দ্বিতীয় এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে দুশ্মন রাজ্যের সেনাপতিরা চিন্তা করতেছিল, একজন আরেকজনের সাথে কথা বলতেছিল যে আগামীকাল আমরা যে হামলা করেছি আমরা বেশি সংখ্যক সৈন্য নিয়েও কিন্তু তাদের কাছে হেরে গিয়েছিলাম, তাদের যে দিব্য শক্তির মাধ্যমে কে যেন তাদেরকে সাহায্য করেছিল, তাদের মহাসেনাপতি দেবতা হয়ে গিয়েছে, এখন তারা তাদেরকে আকাশ থেকে সাহায্য করছে। তো আজকে তারা আরও ভালো ফন্দিয়াটে তারা মার্শাল আর্ট সমৃদ্ধ আরও বেশি সৈন্য পাঠায় এই যে কিং রাজ্যের ওপর হামলা করার জন্য। তখনই কিন্তু আমরা দেখতে পাই যে মহারানীকে দেখানো হচ্ছে যেখানে দুশ্মনরা কিন্তু সেখানে মহারানীর ওপর হামলা শুরু করে দিয়েছে এবং যে আমাদের হিরো আছে সে কীভাবে কী করবে সে কিছু বুঝতেছিল না। প্রথমে একটা লাকড়ি নিচ্ছিল, পরে গিয়ে একটি চাকু নিচ্ছিল, কারণ এসব দিয়ে আঘাত করলে তো পুরো রাজ্যই নষ্ট হয়ে যাবে, তাই সে কিছুই করতে পারছিল না। তো হঠাৎ এইসবের মাঝখান দিয়ে সে একটি হাতুড়ি নেয় এবং সে কিছু করতে যাবে এর আগে কিন্তু স্লিপ কেটে টেবিলের ওপর পড়ে যায়। টেবিলের ওপর পড়ে যাওয়ার সাথে সাথে পুরো আকাশ ঘন কালো মেঘে ডেকে যায় এবং তার প্রতিচ্ছবি কিন্তু দেখা যায় আকাশের মধ্যে। এটা দেখে সবাই অনেকটা মানে অবাক হয়ে যায় এবং কিছুটা ভয় পেয়ে যায়, যেখানে পুরো আকাশ অন্ধকার হয়ে যায় এবং শুধু মহারানী কিন্তু মহাসেনাপতি প্রতিচ্ছবি দেখতে পায় আকাশের মধ্যে। তো এইসবের মাঝে কিন্তু সেখানে থাকা সেনাপতি এবং সৈন্যরা এসে মহারানীকে বাঁচিয়ে নেয় শত্রুপক্ষের হাত থেকে। তো এরপর আমরা আরও দেখতে পাই যে আমাদের যে আমার হিরো ছিল বা মহাসেনাপতি ছিল সে মানে নিচে পড়েছিল এবং সে উঠে বলতেছিল যে সকল জিনিস ভিতরে যাইতে পারতেছে কিন্তু আমি কেন যাইতে পারতেছি না। তো এরপর তার খিদে লাগে, সে বলে যে একটি ইনস্ট্যান্ট নুডলস বানিয়ে খেয়ে নিই। তো অন্যদিকে আমরা
দেখতে পাই যে যে শত্রুপক্ষের যারা সেনাপতিরা ছিল সেখানে একজন সৈন্য এসে খবর দেয় যে আমরা মহারানীর উপর হামলা করেছিলাম, কিন্তু সেখানে ব্যর্থ হয়ে যায়, তাকে মারতে পারিনি বা তাকে কোনো ক্ষতি করতে পারিনি আমরা। তো এরপর যে সৈন্যরা ছিল দুশমন রাজ্যের তারা ফন্দি আটে যে না, আমাদেরকে এবার কোনো দেবতার সাহায্য নিতে হবে, কারণ এভাবে আমরা পারবো না যদি তাদের সাথে কোনো দেবতার সাহায্য থাকে কিং রাজ্যের সাথে। তো তারা একটি মানে দেবতাকে ডাকার জন্য প্রার্থনা শুরু করে অনেক রকমের। তো এটা কিন্তু আমাদের ড্রামার যে হিরো সে দেখে এবং সে বলে যে এভাবে ফন্দি আটছে আমার রাজ্যের মানুষের জন্য, আমি তোমাদেরকে দেখাচ্ছি মজা। তখন সে গরম ইনস্ট্যান্ট নুডলস তার হাতে থাকে, সেখান থেকে কিছু ইনস্ট্যান্ট নুডলস গরম পানি সহ ওই লোকটার উপর ঢেলে দেয় এবং সে সেখানে পড়ে যায়। এটা দেখে সবাই অনেকটাই ভয় পেয়ে যায় এবং বলে যে দেবতারা রাগ হয়ে গিয়েছে, তাদেরকে ডাকা ঠিকমতো হতে হয়নি বা তারা পারেনি, এজন্য সব সৈন্যকে বলে যে পিছে সরে যেতে। মানে তারা যেসব মার্শাল আর্ট সমৃদ্ধ সৈন্য পাঠিয়েছিল কিং রাজ্যে দখল করার জন্য বা আক্রমণ করার জন্য, সবাইকে পিছু হটে যেতে বলে। এরপর পরই মহাসেনাপতি এসে মহারানীর কাছে খবর দেয় যে উত্তরের সেনারা পিছু হটে গিয়েছে, তারা বহু জনবল নিয়ে যে আমাদের দিকে যুদ্ধ করতে আসছিল তারা এখন পিছনে হটে গিয়েছে। তখন মহারানী মহাসেনাপতিকে জিজ্ঞেস করে যে তারা এত জনবল নিয়ে এসেও কেন এখন পিছনে ফিরে যাচ্ছে। তখন মহাসেনাপতি আনন্দের সাথে জানায় যে তারাও আমাদের মতো পন্থা অবলম্বন করতে গিয়ে বা দেবতাকে ডাকতে গিয়ে আরও দেবতাকে ক্রোধিত করে দিয়েছে। এরপর আমরা অন্য দৃশ্যে দেখতে পাই যে রাত হয়ে যায়, যেখানে একজন দাসী এসে মহারানীকে বলে যে আপনার গোসল করার জল তৈরি হয়ে গিয়েছে, আপনি গিয়ে গোসল করতে পারেন। তো আমরা দেখতে পাই যে মহারানী গোসল করছে আর মনে মনে চিন্তা করছে যে মহাসেনাপতি কি আসলেই দেবতা হয়ে গিয়েছে, সে কি সবসময় আমাদের উপর নজর রাখছে, আমাদেরকে সবসময় দেখছে। তখন আমরা উল্টো সাইড দেখতে পাই যে আমাদের যে সেনাপতি ছিলেন মহাসেনাপতি, তিনি একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কিন্তু মহারানীকে দেখতেছিলেন। এরপর সেখানে কেউ একজন আসে এবং দরজা নক করতে থাকে। তখন মহাসেনাপতি অনেকটাই রেগে যায় এবং বলে যে এই মাকান মালিকের জ্বালা আর থাকতে পারছি না। তখন এখানে দেখা যায় যে মাকান মালিক যে মেয়েটি ছিল সে একটি মানে ওয়াইনের বোতল এবং দুটি গ্লাস নিয়ে এসে হাজির হয় এবং বলে যে তার সাথে ড্রিঙ্ক করতে। সে অনেকভাবে ছলসা তৈরি করে তাকে বশ করতে চায় যাতে সে জানতে পারে যে আসলে এই টেবিলে বা এই রুমের ভিতরে কি আছে। তবে এখানে ওই আমাদের মহারাজা ছেলেটি কিন্তু এসব কিছু তোয়াক্কা না করে ওই মেয়েটির ওপরে দরজা বন্ধ করে দেয়। তখন ওই মেয়েটির ভাই আসে এবং তারা ফোন দিয়ে আটতেছিল যে এভাবে হবে না, এটার ভিতরে নিশ্চয়ই কোনো একটি বড় খাজানার বাক্স আছে বা বড় খাজানার কিছু আছে, তাই তো সে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না বা এই যে আমার মতো সুন্দরী মেয়েকে সে প্রত্যাখ্যান করছে। এরপর আমরা অন্যদিকে দেখতে পাই যে যেখানে রাজ্যের মধ্যে খবর আসে যে তাদেরই রাজ্যের একজন সেনাপতি তাদের বিরুদ্ধে গিয়ে সাহায্যের নাম করে তাদের এখানে দখল করতে আসতেছিল। তখনই এখানে আসার পর আমরা দেখতে পাই যে মহাসেনাপতি তাদেরকে দরজা খুলতে অস্বীকার জানায়, কারণ সে বলে যে আমি আগে থেকেই জানি যে তোমার এরাদা বা তোমার লক্ষ্য কি। তখন ওই সেনাপতিও হাসতেছিল এবং বলতেছিল যে দরজা খুলবে নাকি তোমাদের উপর আক্রমণ করে সকল কিছু আমি ছিনিয়ে নিব। তখন এভাবে অনেকক্ষণ তারা একজন আরেকজনের সাথে মানে তর্কাতর্কি করতে থাকে এবং তখনই তাদের মধ্যে একটি লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়ে যায়। তখন ওই সৈন্য নিয়ে আসা সেনাপতিটি তার সৈন্যদেরকে আহ্বান করে যে এখানে হামলা করো, হামলা করে দরজা খোলো এবং এই কিং রাজ্য দখল করে নাও। এবং তাদের মধ্যে এক প্রকার যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে যায় এবং ওই সেনাপতিটি তাদের সাথে নিয়ে আসা সৈন্যদেরকে আহ্বান করে যে তোমরা এখানে হামলা করো, হামলা করে এই দুর্গটি এই কিং রাজ্যটি দখল করে নাও। যখনই তার সৈন্যরা সামনের দিকে এগোতে যাবে তখনই আমাদের মহাসেনাপতি কি করে উপর থেকে একটি মাইক্রোফোন ফেলে দেয় তাদের সামনে। এটা দেখে সবাই অনেকটা অবাক হয়ে যায় এবং সবাই বলতেছিল যে এটা কি জিনিস, কেউ চিনতেছে না এবং সবাই এটাকে রাক্ষস মনে করতেছিল এবং ভয় পাইতেছিল। এবং যখনই এটার ভিতর থেকে মানে মহাসেনাপতির আওয়াজ বের হইতেছিল তখন তো সবাই আরো বেশি ঘাবড়ে যায় এবং সবাই এটা মানতে শুরু করে যে আসলেই কিন্তু মহাসেনাপতি দেবতা হয়ে গিয়েছে। তো সবাই মোটামুটি ভয় পেয়ে মাথা নত করে দিল, কিন্তু ওই সেনাপতিটি মাথা নত করছে না এবং বলছে যে আর এটা ফাও কথা, এটা ভুয়া, ও যদি মরার পর দেবতা হতে পারে তাহলে আমি ঋষি, তোমরা হামলা করো, তোমরা এসবের তোয়াক্কা করো না। তখন ওই মাইক্রোফোন থেকে বেজে ওঠে যে তোমরা যদি কেউ সামনে আগাও তাহলে তোমাদেরকে আমি বজ্রপাত দিয়ে মেরে দিব। এরপর সবাই কিন্তু মাথা নত করে তাকে মেনে নেয় দেবতা হিসাবে এবং ওই যে সেনাপতি ছিল সে কিন্তু মাথা নত করছে না, সে
সে আকাশের দিকে তাকিয়ে বলে যে আমি তোমার দিকে এখনও লড়াইয়ের চোখে তাকাচ্ছি, আমি এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত, চাইলে আমাকে তুমি এই যে বিজলি দিয়ে ফেলে দাও বা মেরে দাও। তখন কিন্তু আমাদের যে হিরো ছিল, সেনাপতি ছিল, সে একটি ইলেকট্রিক লাইটারের মাধ্যমে আর কি তার উপরে কারেন্ট দেয় বা বিজলির মতো দিয়ে তাকে এখানে মেরে ফেলে। তো এইসব দেখার পর কিংরাজের সবাই তাকে দেবতা হিসেবে গ্রহণ করে নেয় এবং তাকে অভিবাদন জানায় বা সম্মান জানায়, এবং অন্যদিকে যেসব সৈন্যরা তাকে হামলা করতে এসেছিল সবাই পালিয়ে যায়। অন্যদিকে আমরা আবারও দেখতে পাই যে আমাদের সেনাপতি যে ছিল ওখানকার যে মাকান মালিক, সে আবার এসে দরজার মধ্যে নক করতেছিল। তো আমাদের সেনাপতি অনেকটা বিরক্তের সাথে গিয়ে দরজা খোলে এবং দেখতে পায় যে মহারানীর যে ড্রেস সেটা সে পরে আসছে। তো এটা দেখে প্রথমে সে ভাবছিল মহারানী নাকি, এরপর যখন তার দিয়ে ঘুরে তখন সে বলে যে তুমি মহারানীর ড্রেস কেন পরেছো, কেন মহারানীর মতো সাজতে গেলে। এরপর বলছে যে আমাকে কেমন লাগছে, এমনটা বলে মাকান মালিক বাইরের দিকে চলে যাচ্ছিল। তখন আমাদের মহাসেনাপতি বলে যে আমাদের মহারানীর জামা বা ড্রেস নিয়ে অসম্মান করবে তা আমি হতে দিতে পারি না। এই জন্য ওই মেয়েটির পিছে পিছেও চলে যায় আমাদের মহাসেনাপতি। এদিক দিয়ে কিন্তু ওই যে মাকান মালিক যে মেয়েটির ভাই ছিল সে কিন্তু পিছে থেকে লুকিয়েছিল এবং পিছন থেকে লুকানো অবস্থায় তার রুমের দিকে ঢুকে যায়। এরপর আমরা অন্যদিকে আমাদের আবার মহারানীর যুগে সেখানে দেখতে পাই যে মহারানী একদিকে যাচ্ছিল। তখন সেনাপতি তাকে বলে যে মানে জনগণ মহাসেনাপতিকে দেবতা মেনে তার জন্য এখানে একটি মন্দির বানাচ্ছে, এখন আপনি চাইলে কিন্তু এখানে প্রার্থনা করতে পারেন। তো এরপর ওই যে মহারানী ছিল সে বলে যে আমাকে এখনই নামিয়ে দাও, আমি এখনই গিয়ে এখানে কিছু প্রার্থনা করতে পারি বা মহাসেনাপতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আসতে চাই। এরপর সে আসে এখানে কিছু সুগন্ধি জ্বালায়। এরপর মহাসেনাপতির যে অস্ত্র ছিল বা তলোয়ার ছিল আগে সেটি কিন্তু এখানে সে সমর্পিত করে সেখান থেকে চলে যায় তারা। এরপর আমরা দেখতে পাই যে ওই তলোয়ারটি সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর অন্যদিকে আমরা আবার আমাদের এই যুগে দেখতে পাই যে ছেলেটি যখন ভিতরে ঢোকে তখন দেখতে পায় যে টেবিলটির উপর একটি চাদর দিয়ে ঢাকা। তখন সে যখনই ওই চাদরটি উঠাতে যাবে তখন কিন্তু আমাদের মহাসেনাপতি এসে তার হাতটি ধরে ফেলে, যাতে সে না উঠাতে পারে, এখানে কি আছে না আছে দেখতে না পারে। তখন ওই মাকান মালিক মেয়েটি কিন্তু ভিতরে চলে আসে এবং দুই ভাই বোন মিলে জবরদস্তি বা জোর জবরদস্তি করতে থাকে যে এটার ভিতরে কি আছে তারা দেখবে। তখন কিন্তু চাদরটি হালকা সরে গেলে সেখান থেকে ওই তলোয়ার বা তরবারিটি উড়ে এসে নিচে পড়ে। এটা দেখে সবাই যেমন ভয় পায় তেমন অবাকও হয়ে যায়। তো বন্ধুরা 2 নম্বর এপিসোডটি কিন্তু এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। তো আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল করে দিবেন। তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো ড্রামা সিরিজ বা নতুন কোনো এপিসোডের বাংলা এক্সপ্লেনেশনে।